সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান 7 দিনের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। বিপ্লবে বিদ্রোহে কার্টুন সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যখনই মত প্রকাশের সংকট ছিল, কার্টুন মত প্রকাশের হাতিয়ার হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার আন্দোলনেও কবিতা, গান, র্যাপ, পোস্টার, গ্রাফিতির মতো কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছে কার্টুন। বিদ্রোহ বিপ্লবে কার্টুনের ভূমিকা এবং ইতিহাস, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমরা আমাদের সাথে পেয়েছি জনপ্রিয় কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবিব। তাকে আমরা কার্টুনের পিতা বলি। এবং আমাদের সাথে আরও আছেন কার্টুনিস্ট মেহেদী হক। স্বাগত এবং শুভ সন্ধ্যা আজকের আলোচনায়। দর্শক, বিদ্রোহ বিপ্লবে কার্টুন এই বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন, আপনাদের মত প্রকাশ করতে পারবেন। আমরা আলোচনায় চলে যাব। শুরুতেই আহসান হাবিব, আপনার কাছ থেকে আমরা জানতে চাই একটু কার্টুনের এই বিপ্লব বিদ্রোহে কবে থেকে কার্টুনটা ভূমিকা রাখছে। আমরা জানি যে এটি অনেক পুরনো বিষয়, সেই সম্পর্কে একটু শুনবো। আসলে কার্টুন তো যুগে যুগেই ভূমিকা রেখেছে সারা পৃথিবীতেই, তাই না? আমরা যদি জানি ফরাসি বিপ্লবে কার্টুনের ভূমিকা ছিল, সমস্ত বিপ্লবেই কার্টুনের ভূমিকা ছিল। আমাদের 1971-এ আমার যদি মনে পড়ে, তখন আমি ছোটো ছিলাম, বাট তখনও আমরা অনেক কার্টুন আঁকা হয়েছে, আমার স্মৃতিতে সেটা আছে আর কি। আমার যদি মনে পড়ে, বাংলাদেশের ম্যাপ নিয়ে কার্টুন হয়েছিল, বাংলাদেশের ম্যাপ, সেখানে পাকিস্তানের ম্যাপ কীভাবে আগ্রাসন হিসেবে এগিয়ে আসছে, এই ধরনের কার্টুন তখন ঢাকায় বিভিন্ন জায়গায় সেরকম গ্রাফিতি হয় নাই, বাট দেয়ালে আঁকা হয়েছে। গ্রাফিতি না তো না, এটা মানে ক্যানভাসে আঁকা হয়েছে, বড় বড় ক্যানভাসে। এটা আমার স্মৃতিতে আছে আর কি। আমি তখন ঢাকায় থাকতাম না, কিন্তু আমরা এই ছবিগুলি দেখেছি, বাইরের থেকে দেখি, মফস্বল থেকেও আমরা এই ছবিগুলি দেখেছি সেই সময়। জি, কার্টুনের সঙ্গে আপনার সম্পৃক্ততার বিষয়টা আমরা শুনবো। তার আগে আমি একটু মেহেদী হকের কাছে শুনি। মেহেদী হক রাজনৈতিক কার্টুন বেশ নাম, মানে এক নামে বলা যায় যে রাজনৈতিক কার্টুনের জন্য মেহেদী হকের একটি নাম রয়েছে। তো আমরা একটু শুনতে চাই যে রাজনৈতিক পটভূমিতে কার্টুন আসলে কখন প্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে তো আহসান হাবিব স্যার বললেনই যে সেটা একদম মুক্তিযুদ্ধের ওই সময় থেকে তো আছে, ব্রিটিশ আমলে ছিল। আবার আমরা যদি আমাদের আরেকজন যিনি খুব বিখ্যাত কার্টুনিস্ট আছেন, শিশির ভট্টাচার্য, তার কিন্তু একটা উত্থান বা মূল ড্রয়িংটা হয়েছিল 90-এর গণ অভ্যুত্থান। আপনারা যদি দেখেন, এরশাদ বিরোধী প্রচুর পলিটিক্যাল কার্টুন, ক্যারিকেচার ইত্যাদি করা হয়েছিল। এবং সবসময় দেখবেন যে এই ধরনের একটা যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব বা যে নামেই বলেন না কেন, ওই সময় এটা খুব একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এটাই যে মূল চালিকা শক্তি তা না। আর এবারের যেই ব্যাপারটা ঘটে গেল, আমি বলবো যে এখানে মূল কাজটা করেছে আসলে তরুণেরা। কারণ আমি তো পেশাগত কারণে হোক বা আমি উন্মাদ ম্যাগাজিনে যুক্ত থাকার কারণেই হোক, আমি কার্টুনটা আমার পেশা, আমি করিও সবসময়। কিন্তু যারা কখনো করেনি তারাও কিন্তু এবারে সংযুক্ত হয়েছে। আপনারা যদি এবারের কাজগুলি দেখেন, জুইকে যে এক্সিবিশনটা চলছে, তাই মনে করি এটা খুব সুন্দর একটা ধারাবাহিকতার মধ্যে আমরা এটাকে ফেলতে পারি। যে শুরু হলো, যদি বাংলাদেশ আমলটা ধরি, তার আগেও ছিল, যেমন ভাষা আন্দোলনের সময় আমরা দেখি যে কাজী আবুল কাশেম দোপেঁয়াজা নামে যিনি আঁকতেন, যে হরফ খাদাও নামে তার একটা খুব বিখ্যাত কার্টুন ছিল। তারপরে পটুয়া শিল্পী কামরুল হাসান, উনি যেমন ইয়া খানের ক্যারিকেচার করেছে। তো ওইটারই ধারাবাহিকতা কিন্তু এবার আমরা দেখি যে একটা বিস্ফোরণ হলো। আর অবশ্যই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের একটা ভূমিকা ছিল ছড়ানোতে। যেমন আগে হয়তো যেটা উনি বললেন যে ক্যানভাসে কয়েকটা জায়গা হয়তো ছিল, এত তখন কিন্তু ছড়ানো উপায় ছিল না। এখন কিন্তু মুহূর্তের মাঝে ছড়িয়ে যাচ্ছে। তো এবারটা একটু বিশেষ, সেটা আমরা আরো আলোচনা শুনবো আমার মনে হয়। যে পত্রিকাতে আগে আমরা খুব দেখেছি, যেটা তখন আমরা সেই সময় তো ছোট ছিলাম, শিশু ছিলাম, এই কার্টুনের কিন্তু ভূমিকাটা অত সেভাবে বুঝতে পারিনি। আমরা স্যারের কাছে একটু জানবো যে এই যে আমরা জানি যে আমরা কার্টুনের পিতা বলছি এবং গডফাদার অফ জোকস আপনাকে আমরা জানি, সেই হিসাবে আপনার কার্টুনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টা একটু শুনবো, যে কখন থেকে আপনি কার্টুনের সঙ্গে সম্পৃক্ত হলেন। আমি আসলে কি, আমার মেজো ভাই কার্টুন আঁকতো, গণকণ্ঠে কার্টুন আঁকতো, সেখান থেকেই বোধহয় অনুপ্রাণিত হয়েছি। সে কমিক্সও আঁকতো। তো অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে আঁকতাম। আমাদের ফ্যামিলিতে অনেকেই কার্টুন আঁকতো, ছবি আঁকতো, কার্টুন তো না, ভাইয়া কার্টুন আঁকতো। সেখান থেকে আমি ইন্সপায়ার্ড আর কি। তারপরে আমরা কয়েক বন্ধু মিলে একটা ম্যাগাজিন করি, উন্মাদ ম্যাগাজিন। আমি ইশতিয়াক, আমি খালেদ আশরাফ। তো ওইখান থেকে শুরু আর কি, কার্টুনের প্রফেশনাল কার্টুন আঁকা শুরু। ওইটাই আমাদের যাত্রা শুরু আর কি। আজকে বোধহয় 46 বছর হলো আমরা এখনও আঁকতেছি। ইয়াং কার্টুনিস্ট আপনি যাদেরকে দেখবেন, তাদের সবারই কিন্তু প্র্যাকটিসটাই উন্মাদেই, সেখান থেকেই শুরু আর কি। আমাদের মেহেদীও তো এখনও আছে, সে তো খুবই ফেমাস কার্টুনিস্ট, বাট সে এখনও আছে আর কি।
মানে দুজনেরই আমরা জানি যে পড়ালেখার সাবজেক্ট অন্য, কিন্তু কার্টুনের প্রতি ঝুঁকে যাওয়া। আমি জিওগ্রাফিতে পড়াশোনা করেছি, বাট জিওগ্রাফি কিন্তু ওই যে বললাম না ম্যাপের কার্টুনটা, এটাকে কার্টোগ্রাফটন বলে। ম্যাপ দিয়েও তো কিন্তু কার্টুন আঁকা যায়, কাজে একেবারে বিচ্ছিন্ন বলা যাবে না হয়তো বা। যাই হোক, মেহেদীকেও কি সেভাবেই টেনেছে নাকি? সেটা ঠিক। আমার পড়াশোনা হচ্ছে নগর অঞ্চল পরিকল্পনা, সেটা তো আমি তো সেটার সাথে কার্টুনের সরাসরি সম্পর্ক নাই, কিন্তু এটা প্যাশন থেকে। এবং সত্যি বলতে আমি কার্টুনে লেগে থাকা বলি বা যাই বলি, এটা মূল কারণ কিন্তু আহসান হাবিব। মানে ওনার আন্ডারেই আমার সমস্ত কিছু, ওইখানে উন্মাদি গ্রুমিংটা বলেন বা যাই বলেন। পলিটিক্যাল কার্টুনটা অবশ্য এটা পরবর্তীতে নিউ এজ পত্রিকায়, যিনি আমার এডিটর নুরুল কবির, তার একটা ভূমিকা ছিল। কারণ পলিটিক্যালি ভাবা শুধু আঁকলেই তো চলে না, এটার তো অনেক ব্যাপার থাকে, আইডিয়া, আদৌ এটা কতটুকু যথার্থ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরে কিন্তু গ্রুমিং বলি বা কার্টুনিং ইত্যাদি সব এনাদের হাতেই শেখা। আর এই মুহূর্তে আমি অবশ্য কমিক্সের উপর পড়াশোনা করছি এখন, তো শেষ মুহূর্তে এসে আবার কার্টুন লাইনে পড়াশোনার সুযোগ পেয়েছি। জি, স্যার তো একটি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছেন, কার্টুন বিষয়ে পড়াচ্ছেন। সেক্ষেত্রে তরুণদের আগ্রহ দেখা যায় কতটা যে এই কার্টুন বিষয়ে পড়ার জন্য? আমি ডেফোডিল ইউনিভার্সিটিতে গ্রাফিক নোভেল পড়াই। মানে অ্যাকচুয়ালি একজন কার্টুনের জার্নি কিন্তু অনেক লম্বা। আমাদের আগে ধারণা ছিল যে কার্টুন বোধহয় পত্রিকার কোনো একটা ছোট্ট পকেট কার্টুন রাখলেই ঝামেলা শেষ, ব্যাপারটা তা না। কিন্তু আমরা পকেট কার্টুন রাখবো, কর্নার কার্টুন রাখবো, আমরা কার্টুন স্ট্রিপ আঁকবো, কমিক্স আঁকবো, গ্রাফিক নোভেল আঁকবো, তারপরে হচ্ছে অ্যানিমেশন। মানে একজন কার্টুনিস্টের জার্নি অনেক দীর্ঘ, কিন্তু মানে আগের ধারণাটা এখন কিন্তু সেই জায়গাটা নেই। তো আমি তো হ্যাঁ, স্টুডেন্টদেরকে আমি গ্রাফিক নোভেল পড়াই, তাদের যথেষ্ট আগ্রহ আছে এবং এই আগ্রহের বিস্ফোরণ কিন্তু হয়েছে এবারের আন্দোলনে আর কি, তাই না? এমনকি ইয়াং ছেলেরা প্রচুর কার্টুন রেখেছে, তারা গ্রাফিতিতেও কার্টুন রেখেছে, ফেসবুকে গেছে, সব জায়গায় কার্টুন, তাই না? আমরা এটা একটা বিগ সাকসেস আর কি। আমরা যে আঁকতে পারি কার্টুনে, আমাদের যে সেন্স অফ হিউমার আছে, এই জিনিসটা এবারে প্রমাণিত হলো আর কি। কার্টুনের তো জনরা রয়েছে, আপনার কথা থেকে বুঝতে পারলাম। আমি একটু দর্শকদের জন্য জানতে চাই যে কার্টুনের আসলে কোন কোন পর্যায়ে কি মানে জনরাগুলো আমি একটু শুনতে চাই। কার্টুনের যে বললাম একটু আগে, অনেকগুলি লেভেল আছে। আমি ইভেন যদি আপনি হিউমারের কথা ধরেন, কার্টুনের মূল বিষয়টা কি? হাসিতে হবে, মজা করতে হবে এবং খোঁচাটাও দিতে হবে, তাই না? হাসির কিন্তু অনেকগুলি লেভেল আছে। যেমন আমরা জেনারেল হিউমার একটা আছে, উইটি আছে, স্যাটায়ার আছে, আয়রনি আছে, ফাইনালি ল্যাম্পুন আছে, মানে চরম স্যাটায়ার আর কি। তা আমি এবার দেখলাম যে আমরা যারা কার্টুন এঁকেছে সবাই কিন্তু ওই ল্যাম্পুনের দিকে গিয়েছে। মানে স্যাটার পরেও যে একটা লেভেল আছে, সেই লেভেলে তারা পৌঁছে গেছে আর কি। তো আমরা যেমন মেহেদী যেমন কমিক্স আঁকে, মেহেদী কিন্তু অলরাউন্ডার কার্টুনিস্ট। আমি বলি সে অলরাউন্ডার কার্টুনিস্ট, অলরাউন্ডার আঁকে, সব দিকেই আসছে। সে গ্রাফিক নোভেলও আঁকে, কমিক্সও আঁকে, পলিটিক্যাল কার্টুনও আঁকে। আর আমি নিজেকে পার্সোনালি ফিচার কার্টুনিস্ট বলি আর কি। আমি আসলে পলিটিক্যাল কার্টুন আমি অত আঁকতে পারি না, আঁকিও নাই খুব একটা। ফিচার কার্টুনিস্ট, কিন্তু মেহেদী হচ্ছে সব জায়গায় আছে। এটা মেহেদীকে একটা বিগ হ্যান্ড দিতে হয় আর কি। জি, মানে এই যে জনরাগুলো বলছেন, সেক্ষেত্রে লিম্ফোনিক, আমি শব্দ যদি ভুলটা, হ্যাঁ জি, আমি ভুল না করি, তো সেটা হওয়ার জন্য আসলে কি কি মানে উপকরণ থাকতে হয় বা কি উপাদানগুলো থাকতে হয় সেই কার্টুনে? আমি এইবারের যেই আঁকাআঁকি বা যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, ওইটাকে ধরে যদি বলি, আমি দেখতে পাই যে একটা প্রচণ্ড আবেগ এবং স্বতঃস্ফূর্ততা। মানে কেউ কিন্তু এমন না যে কোনো একটা কম্পিটিশনের জন্য এঁকেছিল, বা এমন না যে কাউকে ইমপ্রেস করতে এঁকেছিল। মানে আর্টের একটা তো অপশন অবশ্যই অ্যাস্থেটিক, দেখতে সুন্দর হওয়া, অন্যকে মুগ্ধ করা, কিন্তু এটার যে মূল আরেকটা বড় পারপাস, যে এক্সপ্রেস করা, যা আমি যা চাচ্ছি। কারণ এত প্রচণ্ড ক্ষুব্ধ আমি, যে আমি কী করবো, আমি তখন স্যাটারের সর্বোচ্চটা করব। যে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলি ভার্সন ছিল, যেটা গত সরকার থেকে এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছিল, এটাকে এমনভাবে তারাকে স্যাটায়ার করেছে এখানে, তা থেকে বোঝা যায় যে এটা পিওর, মানে এটার মধ্যে এমন কোনো কিছু নাই, কোনো লোক দেখানো কিছু নাই ইত্যাদি নাই। তো এখানে আমি বলবো যে মানে আহসান হাবিব স্যার যেটা বললেন যে এটা একদম ম্যাক্সিমাম লেভেলটা স্যাটায়ারের, ওইটা সবাই করেছে। যদিও আমি পার্সোনালি দেখেছি যে মানে প্রচণ্ড ক্ষুব্ধ ছিল বলে অনেক জায়গায় ফানটা হয়তো কম আছে, মানে হয়তো প্রচণ্ড তীব্র ঘৃণাটা বা ক্ষোভটাই ছিল, যেটা হওয়ার কথা। কিন্তু অ্যাজ কার্টুন আমরা সবসময় দেখি যে একটু ফান, যে উনি যেটা বললেন যে একটু ফান থাকতে হবে, যে খুবই সিরিয়াস কার্টুন কিন্তু কোথায় যেন একটা হাসির খোরাক আছে, এটা রাখতে পারলে ভালো। বাট এবার আমরা দেখতে পাইছি যে ওরা কিন্তু অনেক ডিফারেন্ট মিডিয়া এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু কাজ করছে। আমরা অনেক ইন্টারেস্টিং কাজ দেখছি। মিমের একটা প্রভাব ছিল। মিমে যেমন আমরা কিছু কনটেক্সট বুঝে কিছু সিম্বল নিয়ে কাজ করি, যে যারা কনটেক্সটটা জানে
ওরা মজাটা বুঝবে, অন্যরা হয়তো বুঝবে না, এরকমও কিছু কাজ ছিল কিন্তু ইলাস্ট্রেশনে ছিল। জি, আমরা মানে জানি যে মত প্রকাশের হাতিয়ার হয়ে ওঠে, এবার আমরা যে আন্দোলনের যে বিষয়টা দেখতে পেলাম, কার্টুন আন্দোলনকে বেগবান করেছে, সেই বিষয়টি বলা যে তরুণরা এই কার্টুনের উপর নির্ভর করলো এবং তাদের মত প্রকাশটাকে সংকোচ থেকে ঝেড়ে ফেলে তারা মত প্রকাশ করলো। এই বিষয়টি স্যার একটু শুনবো। এটা আসলে কি মানে এবার আসলে সবাই ভয় পায় না কেউ। আমরা তো হয়তো আগে কোনো কার্টুন রাখতে কিংবা ফেসবুকে দিলে এটা ঠিক হবে কিনা একটা ভয় ছিল, এবার কারোর ভিতরে কোনো ভয় নাই, যার যা ইচ্ছা সেটাই এঁকেছে এবং সেটাই পাবলিশ হয়েছে, তাই না? সেটা ফেসবুকে আসছে, সেটা দেয়ালে আসছে, সেটা পোস্টারে আসছে, নানাভাবে এটা চলে আসছে। কাজে এটা একটা খুব ইন্টারেস্টিং এবং তারা রাস্তায়ও তারা এঁকেছে, মানে গ্রাফিতি বিভিন্ন ফর্মেটে এবার চলে আসছে। এটা একটা আমাদের তরুণদের একটা বিজয়, তরুণদের একটা সাহসিকতার একটা বিশাল একটা। আমরা গ্রাফিতি সম্পর্কে একটু জানতে চাই ছোট করে, যেহেতু আমাদের টপিক আমাদের কার্টুন, কিন্তু গ্রাফিতি সম্পর্কে একটু জেনে। গ্রাফিতি মেহেদী এটা ভালো বলতে পারবে, বলো। না, গ্রাফিতি তো অবশ্যই আরেকটা মিডিয়া, এবং মূলত যে দেয়ালে যেটা করা হয় এটা নিয়ে সংজ্ঞা আমরা একদম একাডেমিক সংজ্ঞার দরকার নেই, কিন্তু এবার আমরা যেটা দেখেছি যে স্প্রে পেইন্ট দিয়ে করা, মানে গেরিলা সিস্টেমে করে কেউ চলে গেল বা ইয়ে করলো, এবং প্রত্যেকটা জায়গায় আমি বলবো যে একটা জিনিস কমন, সেটা ইদার কার্টুন হোক আর গ্রাফিতি হোক বা যাই হোক, মানে কেউ ওই যে উনি যেটা বললেন যে কারো কিন্তু আর ভয়টা নেই, মানে বাদ ভাঙা একটা ব্যাপার চলে আসছিল সমস্ত, মানে দমন করতে করতে যে বলা যাবে না করতে করতে হঠাৎ যখন বলা শুরু হলো, আপনি দেখবেন যে গ্রাফিতির ভাষা বা ইত্যাদি মানে প্রচুর, ধরেন যেগুলি হয়তো আমরা এমনিতে লিখতাম না বা দেখলে হয়তো একটু অস্বস্তি লাগতো, এরকম অসংখ্য শব্দ কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং সেটা কেউ কাউকে এমন না যে কেউ প্রোপাগান্ডা হিসেবে করাইছে, তা না, যে যার মতো করে করছে, এবং কিভাবে যেন এগুলির ভাষাটা এক হয়ে গেছে। মানে একই ভাষা আপনি ঢাকাতে গেলে দেখবেন একই গ্রাফিতি, হয়তো বনশ্রীরামপুর এলাকায় দেখতে পাচ্ছেন, ওইটাই ধানমন্ডিতে একটু হয়তো টুইস্টেড বাট চেঞ্জ, কিন্তু এই যে রং দিয়ে যে আঁকতে পারছে না, সে যে একটা কিছু লিখতেছে, এবং সেটাও যে একটা আর্টওয়ার্ক, খুবই ইন্টারেস্টিং এবং লাইভ। সত্যি বলতে আমরা যে সোশ্যাল মিডিয়া বা পেপারে যা দেখি, তার চেয়ে কিন্তু গ্রাফিতির অডিয়েন্সটা আরও বড়, কারণ এটা তো রাস্তায়, পাবলিক প্লেসে সবাই দেখতে পাচ্ছে, ওটা কিন্তু একটা পাবলিক ডেমনস্ট্রেশন। তাই মনে করি যে এইটাও একটা নতুন রাইজ হলো কিন্তু গ্রাফিতির, যে এটা যে কত বড় শক্তিশালী মাধ্যম এবং অনেস্ট একটা মিডিয়া, তো এটা আরও সামনে আগাবে আমি মনে করি আর কি। গ্রাফিতি মানে আসলে একটা বড় আর্ট ওয়ার্ক, তাই না? দেয়ালে বড় সময় বিশাল ক্যানভাস আঁকতে হচ্ছে, এবং একা না, এটা টিম ওয়ার্কের মতো, অনেকে মিলে আঁকতেছে। কেউ একজন হয়তো পেন্সিল ওয়ার্ক করতেছে, আরেকজন হয়তো রং দিচ্ছে, আরেকজন বেস্ট আঁকতেছে। এই যে ব্যাপারগুলি আগে একটা ছোট্ট আর্ট ওয়ার্ক করে দিচ্ছে, সেটা ফলো করে যে প্রপোর্শন ঠিক রেখে আঁকা, এটা একটা বিরাট ব্যাপার কিন্তু। এটা তারা সাকসেসফুল। এর আগে আমরা দেখেছি সুবোধকে নিয়ে কিছু গ্রাফিতি, যেটা খুবই আড়ালে আবডালে হতো, আমরা দেখতে পেতাম না, জানতে পেতাম না, এবং খুব সংক্ষিপ্ত সময় বোধহয় গ্রাফিতি বা কার্টুনের মাধ্যমে মত প্রকাশ করা যায়। আমরা এই প্রসঙ্গে আরও শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। আমরা কথা বলছি বিপ্লবী বিদ্রোহে কার্টুন বিষয়টি নিয়ে। আমাদের সাথে আহসান হাবিব আছেন। আমি শুনতে চাই যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা, ছাত্র জনতা সম্মিলিতভাবে দেশ জুড়ে সরকার পতনের এক দফা আন্দোলনে সম্মিলিত মানে বেগবান করে তোলে তারা, সাথে আপনারাও যুক্ত হয়েছিলেন কার্টুনিস্ট শিল্পীরা। এই বিষয়টি নিয়ে শুনবো যে আপনাদের যুক্ততার বিষয় এবং কোন বাস্তবতায় আসলে যুক্ত হওয়া, আপামর জনসাধারণের সাথে নিজেদেরকে একাত্ম করা। আসলে আমরা তো কার্টুন রাখি, সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, তাই না? আর আমি তো একটা ম্যাগাজিনের সম্পাদক, আমাকে তো সবসময় সোসাইটির চলমান বিষয়গুলির সাথে থাকতে হয়। ওই দৃষ্টিকোণ থেকেই আমরা অ্যালার্ট ছিলাম আর কি। আমাদের যারা ইয়াং কার্টুনিস্ট, তারা আমাদের ম্যাগাজিনেও কার্টুন এঁকেছে, এবং তারা আসলে খুব ব্যস্ত ছিল যে বাইরে আঁকার জন্য, যেহেতু একটা জনতা এখন রাস্তায় নেমে গেছে, ওই জায়গাটায় তারা সবসময় ছুটে গেছে, সবসময় আমরা তাদেরকে পাইও নাই। তারপরে আমরা সব দিক ম্যানেজ করে চলতে হচ্ছে আর কি। ওরা ওইখানেও আঁকছে, ম্যাগাজিনেও আঁকছে, দেয়ালেও আঁকছে, রাস্তায়ও এঁকেছে, পোস্টারেও এঁকেছে, মানে সব জায়গায় তাদের ব্যস্ততা। ইভেন আপনি দেখবেন যে আমাদের যে পিলারগুলি, ওই যে ম্যাটেরিয়ালের পিলার, ওখানেও কিন্তু তারা এঁকেছে, তাই না? মানে একটা ড্রয়িংয়ে আমি একটা জিনিস হয়তো মুখে বলতে পারতেছি না, আমি একই প্রকাশ করে দিচ্ছি। একটা 10 পাতা লিখে আমি অনেক সময় একটা জিনিস ভাব প্রকাশ করতে পারি না, কিন্তু একটা কার্টুনের 2-3 লাইন টেনে কিন্তু আমি যেটা প্রকাশ করতে পারি, তাই না? এই জিনিসটা হয়েছে আর কি। মানে একটা বড় ধরনের প্র্যাকটিস হয়ে গেছে আমাদের ইয়াং কার্টুনিস্টদের ক্ষেত্রে। প্রফেশনাল যারা, তাদের তো প্র্যাকটিস হয়েছেই, আর যারা একেবারে ইয়াং, কখনো আঁকিনি, তাদেরও একটা প্র্যাকটিস হয়ে গেছে।
কাজে এইভাবে আমরা একত্রতা করতে পেরেছি বলে আমার ধারণা আর কি। জি, আমরা একসময় দেখেছি দৈনিক ইয়াগুলোতে, জাতীয়গুলোতে আমরা দেখেছি যে এই কার্টুনগুলো, রাজনৈতিক কার্টুন বলি, সেগুলো খুবই জনপ্রিয়তা ছিল, মাঝখানে আবার বন্ধ হয়ে গেছিল। এখন সেটা কি আবার বেগবান হবে কিনা মেহেদী হক? হওয়া উচিত, কারণ এখন তো একটা জোয়ার এসছে যে কার্টুনের। তবে সত্যি বলতে এখানে আমি মনে করি পত্রিকা বা অন্যান্য নিউজ পোর্টাল যেটাই বলি, অনলাইন পোর্টাল বলি, তাদের সম্পাদকীয়তে যারা কাজ করেন বা সম্পাদক যারা আছেন তাদেরকে এটাতে আসলে আগে, কারণ তারা যদি এটা পারমিট না করেন বা নিজেরা যদি বোধ না করেন যে এটা দরকার, তাহলে আবার হবে না। কারণ ইয়াংরা তো আঁকছে, কিন্তু এটা ছাপা হবে কোথায়? মানে একটা সম্পাদনা কিন্তু জরুরি। যেমন একটা তো হচ্ছে মুভমেন্টের মধ্যে যে কোনো কিছুই যে কেউ আমরা এঁকেছি বা স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার ছিল, কিন্তু যখন আপনি অন্য সময় একটা কিছু নিয়ে কাজ করবেন তখন কিন্তু একটা সম্পাদনার ব্যাপার থাকে। সম্পাদনা মানে নিষেধাজ্ঞা না, সম্পাদনা মানে হচ্ছে একটা জিনিস হয়তো খুব রাফ কিছু আছে, এটা হয়তো কিছু জিনিস না এঁকে অন্যভাবে আঁকলে আরও মজার হয়, বা ওই যে এটা হয়তো ফানটা মিসিং, কেউ বললো যে তুমি এখানে একটু ফান অ্যাড করো ইত্যাদি। তো এইটা যদি থাকে আমি মনে করি কার্টুনটা সামনে খুবই ভালো একটা পটেনশিয়াল। কারণ এটা কিন্তু অন্যভাবে যদি দেখেন, সোশ্যাল মিডিয়ার সময় কিন্তু ভিজুয়াল যে কোনো কন্টেন্ট অনেক মানুষকে অ্যাট্রাক্ট করে। ধরেন আপনি যখন স্ক্রল করছেন বা কিছু একটা, তো নিউজ পোর্টালও কিন্তু দেখবেন খুব ইন্টারেস্টিং একটা ভিজুয়াল দেওয়ার চেষ্টা করে যাতে মানুষ এটাতে ক্লিক করে। আমি মনে করি যারা পত্রিকা চালান বা নিউজ পোর্টাল ইত্যাদি, তারা এটা কনসিডার করতে পারেন যে কার্টুন থাকলে কিন্তু মানুষ এটাতে আগ্রহী হয়, ক্লিক করে, বা এটা তাকে যেহেতু খুবই কালারফুল থাকে এবং খুব সিম্পল, মানে আপনি দেখেই বুঝে যাচ্ছেন, মানে খুব মাথা খাটিয়ে যে আপনাকে ইভেন উইদাউট এনি ডায়ালগ আপনি যদি এমনি দেখেন বুঝে যাবেন যে কি বলতে চাচ্ছে। এটা আমি আশাবাদী, এখন দেখা যাক কি হয়। এর পিছনে কিন্তু যে আপনি যেটা বললেন একটা ভয়ও রয়েছে, সেই বিষয়টা আসলে কখনো সম্মুখীন হয়েছেন কিনা আপনার কাছ থেকে যদি জানতে চাই। এটা কি অনেকটা আমি এভাবে বলি সবসময়, মানে অলিখিত কিছু কিন্তু লিখিত যে কোনো কিছুর চাইতো জটিল এবং চাপা। যেমন কথার কথা যে আমরা মাঝে বলি না যে একটা ভূত, কিন্তু ভূত তো দেখা যায় না, কিন্তু না দেখলে আপনি অনেকভাবে ভেবে নেন যে হয়তো এক একজনের কাছে এটার চেহারাটা তো আলাদা। তো আমার মনে হয় যে এর আগে যে বিভিন্ন ধরনের আইন ছিল, ইনফ্যাক্ট মনে হয় এখনও আছে, মানে এগুলো চলে গেছে এমন না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা অন্যান্য যা বলি, একটা চাপা ভয় সবার মধ্যে ছিল যে কী জানি কী হয়। হ্যাঁ, তো যদিও প্রিন্ট মিডিয়াতে এটা ওইভাবে অ্যাপ্লিকেবল ছিল না যে প্রিন্ট যদি হয়, বাট ওইটাই তো ইন্টারনেট এখন চলে আসে, তো একটা চাপা ভয় ছিল। তবে আমি লাকি এই কারণে যে আমার যিনি সম্পাদক নুরুল কবির, নিউ এজ পত্রিকার, উনি আমাকে বেশ স্পেস দিয়েছেন যে আপনার যেটা মনে হয় আপনি করবেন, এরপর ওইটা ভাবারই দরকার নাই। হ্যাঁ, তো উনি আমাকে এই সাহসটা দিয়েছেন সবসময়। কিন্তু অনেকেই হয়তো আমার কলিগ যারা ছিলেন, যারা অনেকে বিভিন্ন কারণে পরে করতে পারেন নাই, তাদের অনেকে থেকে শুনেছি অভিজ্ঞতাটা একরকম না, মানে তাদের বেশ কিছু, যে আমরা জানি যে অনেকে ধরে নিয়েও যাওয়া হয়েছে, অনেকে এই ধরনের বিষয়গুলো আছে। আপনি যেহেতু অনেক দিনের অভিজ্ঞতা, আপনি বিষয়টি অনেক ভালো করে বলতে পারবেন। আমরা শুনতে চাই। কার্টুন ব্যাপারটা এরকম, এটা একটা কৌশলী হইতে হবে আর কি। সবসময় কিন্তু আমরা যে আমি যার শেখ হাসিনাকে কিংবা এরশাদকে আঁকতে হবে, নট নেসেসারি। আমি কৌশলী হতে পারি, আমি সিম্বলিক ড্রয়িং করতে পারি, তাই না? যেমন আমি যে কার্টুনটা এঁকেছি, ওইটা একটা স্যান্ড ওয়াচ এঁকেছি আমি, যে কাউন্টডাউন স্যান্ড ওয়াচ, মানে সময় চলে যাচ্ছে। যার সবাই কিন্তু বুঝতে পেরেছে এটা ব্যাপারটা কী হয়েছে, তাই না? কাজে আমাকে কার্টুনের অনেকগুলো ওয়ে আছে, যাতে যখন আমাদের দেশে যখন খুব কড়াকড়ি থাকে তখন আমি সিম্বলিকভাবে জিনিসটা পাশ কাটাতে পারি। এই কাজটা কিন্তু আমাদের গ্রাফিক যারা এঁকেছে অনেকে কিন্তু সিম্বলিক ড্রয়িং করেছে বিভিন্ন জায়গায়, আমি দেখেছি। সবার ড্রয়িং যে ভালো হয়েছে বলা যাবে না, কারণ এরা তো সব বাচ্চা মানুষ, আবেগে কাজটা করছে। কিন্তু অনেক জায়গায় দেখি তারা সিম্বলিকভাবে জিনিসটা ফুটিয়ে তুলতে পারছে আর কি। কাজে আমাদের কার্টুনের কিছু কিছু ক্ষেত্রে আমরা কার্টুনটা সম্পর্কে আরেকটু আমরা বিস্তারিত শুনতে চাই। মানে আমি দেখলাম সব ইয়াংরা, সব তো ইয়াংরা ঝাঁপায় পড়ছে, তাদের কার্টুন দেখতে দেখতে আমার মনে হলো যে আমিও একটা আঁকি। মানে তো আমার কার্টুনটা ছিল কিছুই না, আমি কিন্তু কোনো ক্যারেক্টার আঁকি নাই, আমাদের সাবেক প্রাইম মিনিস্টারকেও আঁকি নাই, এরশাদকেও, মানে কাউকেই আমি আঁকি নাই, কোনো ফেস নাই আর কি। এটা একটা স্যান্ড ওয়াচ, মানে সময় চলে যাচ্ছে। স্যান্ড ওয়াচ দেখছেন তো, যে বালি ধরি আর কি, এটা সময় চলে যাচ্ছে, উপরে লেখা কাউন্টডাউন, মানে সময় চলে যাচ্ছে, এরপর কী হবে, এরপর কী হবে, মানে পদত্যাগটা কখন করবেন, আমি এটাই বোঝাইতে চাইছি, তাই না? আমার মানুষ কিন্তু সেটা বুঝছে। ব্যাপারটা এরকম, আমি কৌশলীভাবে এঁকেছি। তখনও কিছু ভয় ছিল, যদি প্রাইম মিনিস্টার যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি ফল না করতো তাহলে তো মহাবিপদ হইতো। ব্যাপারটা এরকম আর কি। কিন্তু এরকম কিছু কিছু জায়গায় আমাদেরকে কৌশলী ভূমিকা পালন করতে হয় কার্টুনিস্টদেরকে। কার্টুনিস্টরা সেটা জানে কোন জায়গাটায় আমি কখন কি বুঝতে পারা যাচ্ছিল যে কোন দিকে যাচ্ছে আসলে গতি, কাউন্টডাউনের বিষয়টা যদি বলি। গতি তো সবাই বুঝতেই পারতেছিলাম যে আসলে ফল করতে যাচ্ছে গভর্নমেন্ট, বোঝাই যাচ্ছিল, তাই না? কাজে ওইটা আমার জন্য আমার মনে হয়েছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা আঁকাটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে।
এবং আলটিমেটলি 2 দিন পরে তো গভর্নমেন্ট ফল করছে। জি, এবং নামটাও বেশ দারুণ ছিল কার্টুনটার। এবার যদি আমরা একটু প্রদর্শনীর বিষয়ে আসতে চাই, মেহেদী হক, আমরা জানি যে এখানে প্রায় 82 জনের মতো কার্টুনিস্ট অংশগ্রহণ করেছিল এবং প্রদর্শনীটাতে, এবং 182টির মতো সম্ভবত ছিল। এই প্রসঙ্গে একটু শুনবো যে এইটা অ্যারেঞ্জ করার বিষয়ে এবং যারা যারা অংশগ্রহণ করেছে সবকিছু মিলিয়ে আয়োজনটি সম্পর্কে জানবো। থ্যাংক ইউ। এটার আয়োজনে প্রথমত বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা বানকারাস সংক্ষেপে বলি, এবং যেটা অনলাইন স্যাটার পোর্টাল সিমুনাসের যিনি আছেন ওনার, সেটা হচ্ছে ERK একটা পোর্টাল আছে, ওরা মিম বা ইত্যাদি স্যাটার ফান কার্টুন নিয়ে কাজ করেন, এবং ড্রিক গ্যালারি, এই 3 জন মিলে আসলে উদ্যোগটা নেওয়া। কারণ হয় কি, একটা এরকম বড় কাজে তো অনেকে এঁকে ফেলে, তো পরে সোশ্যাল মিডিয়ার একটা যেটা লিমিটেশন, সেটা তো হারায়ও যায়, যে কোথায় গেল, ছিল ভুলেও গেছি, যে কাজ করে সেও ভুলে যায়। তো আমরা ভাবলাম যে এটাকে কোনোভাবে আর্কাইভ করা যায় কিনা, কারণ এটা তো খুব বিশেষ একটা সময়। তো তখন ড্রিক গ্যালারি থেকে বলা হলো অবশ্যই গ্যালারিটা তারা আমাদেরকে এটার জন্য দিতে রাজি আছেন। তো এখানে হচ্ছে আমরা বানকারাস থেকে সবাইকে বলি, এবং কাজ কিন্তু আরও অনেক ছিল, 500-র উপরে এত ড্রয়িং, মানে সেইগুলি থেকে বাছাই করে সবই যে কার্টুন এমন না, অনেক শুধু ইলাস্ট্রেশন বা হয়তো বেশ কিছু আইডিয়া ছিল রিপিটেশন, একই জিনিস হয়তো 5টা ছিল, এখান থেকে আমরা একটা নিয়েছি এরকম। তো এইটা করে আমরা পরে একটা ডিজিটাল কারণ যেহেতু মাত্র জিনিসটা শেষ হলো, আমরা চেয়েছিলাম যে অগাস্টের মধ্যেই যত দ্রুত সম্ভব এটা করা, কারণ সবার একটা উত্তেজনা বা একটা কনটেক্সটে বুঝবে আর কি লোকজন, এটা 2-3 মাস পরে না, দ্রুত যাতে করা যায়। এবং এখানে ইয়াংদের কথা, মানে আমরা এখানে কথা বলছি ঠিক আছে, কিন্তু মূল কাজটা কিন্তু ইয়াংরা করেছে। সবার নাম তো একসাথে মনে থাকবে, এখানে আমরা অনেকে, মানে যারা গেছেন তারা দেখেছেন যে অনেক ইয়াং, এবং এর মধ্যে একটা সিগনিফিকেন্ট জিনিস ছিল অনেক মেয়েরা কাজ করেছে। এমনিতে আমরা কিন্তু মেয়ে কার্টুনিস্ট পাই না, যেমন উন্মাদে আমাদের এরকম দেখা যেত, আমরা ওয়েট করতাম ম্যাগাজিনে যে কেউ একজন হয়তো আসলে ভালো লাগতো যে মেয়ে কার্টুনিস্ট এসছে। তো এটা এবারে প্রচুর মেয়েরা কাজ করেছে, হ্যাঁ, যেমন নাতাশা জাহান একটা মেয়েও কাজ করেছে, ইহা নাওয়ার, হ্যাঁ, তারপরে এনুমা প্রসূন, হ্যাঁ, তারপরে সবার নামে মনেও করতে পারছি না, আজরিন ইসলাম, হ্যাঁ, অনেকে কাজ করেছে, সানজিদা একটা মেয়ে কাজ করেছে। তো এইটাও একটা সিগনিফিকেন্ট দিক। আর ইয়াং যেমন অলরেডি প্রফেশনালি করছে, মাহতাব রশিদ বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করে, ওর কাজ ছিল, আরহাম হাবিব, হ্যাঁ, তারপর মাহমুদুল হাসান সানি। আসলে নামের লিস্ট আমি যদি কারণ ভুলে সবারটা তো বলা যাচ্ছে না, কিন্তু আমার ধারণা কেউ মন খারাপ করবে না, কারণ এত নাম বলাও পসিবল না, বাট প্রচুর ভালো ভালো কাজ আমরা এখানে দেখতে পাই যে এখানে করেছে। তো এইগুলি মিলে ওরা কিন্তু বলে ভলান্টারিলিও কাজ করেছে, মানে আর্টিস্ট যাদের বলছি, যেমন এই মুহূর্তে আমাদের এক্সিবিশনের ওইখানে একটা বন্যার্থদের ফান্ড কালেকশনের ড্রয়িং চলতেছে, টোকেন মানি কালেক্ট করা হচ্ছে, ওইটাও কিন্তু ইয়াংরা এখানে ক্যারিকেচার করছে এখন, এই রাইট নাও ওরা ওখানে বসে জাস্ট ভলান্টারিলি কাজগুলি করছে। তো এটা না হলে আসলে সম্ভব হতো না, সবাই মিলে একসাথে হওয়াতেই এক্সিবিশনটা করা গেছে, আর প্রচুর সাড়া পেয়েছি আমরা। এমনও ছিল যে 8 তলায় হচ্ছে এক্সিবিশন, কিন্তু গেটের বাইরে ফুটপাতে পর্যন্ত লিফটের লাইন চলে আসছে, আমরা নিজেরাই ঢুকতে পারছি না, এরকম হয়েছে, প্রচুর লোক এসেছিল আসলে। এবং আমরা সোশ্যাল মিডিয়ার কারণে এই জিনিসটা আসলে ছড়িয়েছেও, এবং খুবই বেশ কিছু তো খুবই নাম করা, যেমন আমরা যদি বলি যে নাটক কম করপিও, এই টাইপের বেশ কিছু খুবই সাড়া ফেলেছে। আমরা এই প্রসঙ্গে আরও শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আহসান হাবিব, আপনার কাছ থেকে শুনবো, আমরা এই প্রদর্শনী সম্পর্কেই শুনতে চাই। মেহেদীর কাছে শুনলাম আপনার মূল্যায়ন, নবীন যারা করেছে, কাজ করেছে, এবং বেশ কিছু আমরা ভালো ভালো স্লোগানও পেয়েছি, যেগুলো আপনি সে সম্পর্কে মূল্যায়ন করবেন। আসলে কার্টুন যারা এঁকেছে, এখানে তো প্রফেশনাল কার্টুনিস্টও ছিল এবং অ্যামেচার কার্টুনিস্ট ছিল, এমনও কার্টুনিস্ট ছিল যারা এবারই প্রথম এঁকেছে। কিন্তু নর্মালি হয় কি, একটা প্রদর্শনীতে কার্টুনটা এরকম হওয়া উচিত যেখানে কোনো সংলাপ থাকবে না, না থাকাই ভালো আর কি। মানে কার্টুনের হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, সার্বজনীন ভাষা, যে কেউ দেখে বুঝতে পারবে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে ছিল, আপনি খেয়াল করে দেখবেন সংলাপ খুবই কম, ছবিটাই মেইন। তো এটা খুব পজিটিভ আর কি। আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা মানে ছবি দিয়ে বুঝে দিতে পারছি, আমাকে লিখতে হয় নাই। লেখালেখি কিছু ছিল কিন্তু কম ছিল আর কি। মানে প্রদর্শনীর জন্য এইটা হচ্ছে বেস্ট ওয়ে, যে একজন যে হয়তো পড়তে জানে না, সে যদি গ্যালারিতে ঢুকে সেও বুঝবে ব্যাপারটা কী হচ্ছে। তো এই দিক থেকে আমি মনে হচ্ছে যে যারা এবার কাজ করেছে সবাই পারফেক্টলি কাজ করেছে। এবং আমরা একটি অভিনব বিষয় দেখতে পেয়েছি, পানির বোতল যেটা মুগ্ধ, সেই জায়গাটাকে ইনস্টলেশন ছিল, যে পানি দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি যে মুগ্ধ নামে একটা ছেলে পানি দিয়ে গিয়ে সে মানে মারা গেছে, ওই ব্যাপারটাকে অন্যভাবে আনা হয়েছে, তাই না? একটা ইনস্টলেশন কার্টুনের মতো, পানির বোতল ঝুলতেছে, সেখানে লেখা মুগ্ধ। এটা খুবই টাচ করছে সবাইকে আর কি। ওই পানিটা কিন্তু খাওয়ার জন্য না, এটা তাকে স্মরণ করে দেওয়ার জন্য যে মুগ্ধ আমাদের সাথে ছিল,
ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা বলি না পানির অপর নাম জীবন, এখানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে পানির অপর নাম মুগ্ধ, জীবনের জায়গায় মুগ্ধ চলে আসছে। সবাইকে পানি বিতরণ করেছে ওই সময়টা, সেটাই। ওই মানে ক্রান্তিকালে মুগ্ধ যেহেতু করেছে বিষয়টা। আমি মেহেদী হকের কাছ থেকে মানে আপনার কাজগুলো সম্পর্কে একটু নিজেকে নিজে মূল্যায়ন করতে একটু শুনি, এবং কখনো আমি যে বললাম যে এর আগে যারা অনেকে আছেন গ্রেফতার হওয়া বা এরকম এ ধরনের কোনো বিষয় আপনার ক্ষেত্রে হুমকি বা এরকম কখনো এসেছে কিনা? না, সত্যি বলতে না, আমি যেটা অনেস্টলি স্পিকিং, যে এমনিতেই এমন হয়েছে যে ধরেন উকিল নোটিশ এসছে যে কেন তাকে এভাবে আঁকা হলো, এই সব কিন্তু খুব রেগুলার। কারণ আমি তো পত্রিকায় কাজ করছি হচ্ছে পলিটিক্যাল কার্টুন হিসেবে 2003 থেকে, মানে 20+ ইয়ার্স। কিন্তু এর মধ্যে 2-1টা উকিল নোটিশ এসছে, আর এমনিতে তো যেটা থাকে পার্সোনাল ইনবক্স ইত্যাদিতে থাকেই, কিন্তু ওইরকম কিছুর মুখোমুখি তো আমি হইনি, যেটা সত্যি কথা। হ্যাঁ, এমনিতে পার্সোনালি যারা চেনে তারা হয়তো অনেকে বললো যে এভাবে এঁকো না, একটু কম আঁকো, এগুলি আছে, কিন্তু সেটা দেখা যায় ওয়েল উইশাররা বলছে, ওরকম কিছু আসলে হয় নাই। আর আরেকটা ব্যাপার যেটা আমাদের আহসান হাবিব স্যার বললেন, যে আসলে সরাসরি আঁকা আর আর্ট যেটা, মানে আমরা যে একটু ইনডিরেক্ট আঁকা, যেমন আপনি খেয়াল করবেন যে যখন একটা কথা ছিল যে সরকার প্রধানকে আঁকা যাচ্ছে না, অনেক কার্টুনে দেখবেন যে শুধু একটা হাত আঁকা হয়েছে। যেমন অনেক কার্টুন আমরা এখনও দেখি যে কোনো একভাবে বোঝানো যে হয়তো পুরো দলটার নাম বলে একটা নৌকা আঁকা। এখন সেটা সরাসরি যদি আপনি লিখে দেন তাহলে আর কার্টুনের মজাটা থাকেন। তো মেবি ওইটাও একটা ব্যাপার ছিল তো এখানে। আর এমনিতে যেটা মেন্টাল স্ট্রেস, তো এটা সবারই ছিল, শুধু কার্টুনিস্টদের না, সাংবাদিকদের উপরে একটা চাপা ভয় যে কখন কি হয়ে যায়। কারণ ওই যে গুমের কালচার বা ইত্যাদি যা যা আমরা আগে শুনেছি, হ্যাঁ, তো সেইটা তো একটা প্রেশার ছিলই। এবং হাউস থেকেও অনেকবারই বলা হয়েছে যে যে কোনো কিছু হতে পারে, সেটার জন্য আমাদের রেডি থাকতে হবে। কিন্তু তো সেই ধরনের আমাদের প্রেশার ছিল, বাট সরাসরি এরকম কিছু হয়নি যে একদম কেস বা কোনো কার্টুনগুলো দেখলেই যে বুঝতে পারে। এক্ষেত্রে কি যারা দর্শক যদি বলি বা যারা দেখছে তাদেরও কি মানসিকভাবে উন্নতির প্রয়োজন আছে, নাকি যে কেউ রিলেট করতে পারে এই বিষয়টা একটু? এটা একটা খুবই দারুণ প্রশ্ন করছেন। ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, কার্টুন হচ্ছে একটা সার্বজনীন ভাষা, আপনি চট করে বুঝতে পারবেন, তাই না? ব্যাপারটা এরকম আর কি, যে আমি ধরতে পারছি, ব্যাপারটা ধরতে পারছি। কার্টুনটা আসলে এমন হওয়া উচিত, ধরুন আমি আপনাকে কার্টুন রাখলাম, আপনি যদি রেগে যান তাহলে কিন্তু এটা কার্টুন হলো না, আপনাকে খোঁচাটা ফিল করতে হবে। যেমন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, উনি করতে গিয়ে তাকে নিয়ে যত কার্টুন রাখা হইতো সব কার্টুন তার অফিসে বোর্ডের নোটিশ টাঙিয়ে রাখতেন আর কি, এবং উনি বলতেন যে আমি এখান থেকে শিক্ষা নিচ্ছি, আমাকে কী করতে হবে। তো ব্যাপারটা এরকম হওয়া উচিত আর কি। তো আমাদের কার্টুনিস্টরা যারা প্রফেশনাল কার্টুনিস্ট তারা এই রুলটা ফলো করে, মেবিও এটা ভালোই জানে আর কি। মানে হয়তো কমন কিছু সিম্বল থাকে যে দেখলেই সবাই বুঝবে। হয়তো আমার খুব ভালো একটা আইডিয়া আসলো, মাঝে মধ্যে এটা বাদ দিতে হয়, কারণ এই কনটেক্সটটা হয়তো অনেকে বুঝবে না কথার কথা, তখন আমরা কিন্তু মাঝে মধ্যে বাদও দিই যে এটা আসলে সবাই বুঝবে না। হ্যাঁ, হয়তো কথার কথা টম অ্যান্ড জেরির একটা কোনো এক্সাম্পল দিলাম, সেটা যিনি টম অ্যান্ড জেরিটা দেখেন নাই উনি তো বুঝবেন না, তখন হয়তো আরও একটা অন্য সিম্বলে আসতে হয়। এটা ট্রু। মানে জি স্যার যেটা বললেন যে আমরা আসলে যাদের জন্য উদ্দেশ্য করে করা হয় তারা যদি সচেতন হয়ে শিখতো তাহলে তো সমাজে দারুণভাবে পরিবর্তন আসতো। আপনি মোদির ক্ষেত্রে যেটা উদাহরণ দিলেন। আর আমরা বলি যে এই যে আর্ট কালচারগুলো, এই কার্টুন বা গ্রাফিতি বা পোস্টার, এগুলি আসলে করে কী লাভ? আমরা বলি না যে এইগুলি করে কী লাভ, এই আর্ট কালচারগুলো আসলে তো আমরা দেখতে পেলাম, লাভটা দেখতে পেলাম। সেই প্রসঙ্গে শুনবো যে যারা শিখবে জানবে কার্টুন এই করার জন্য, তাদের সম্পর্কে মানে তাদের বিষয়ে আপনার কি? আসলে পড়াশোনার পাশাপাশি একটা ক্রিয়েটিভ মানুষ তো আসলে ক্রিয়েটিভ প্রাণী একটা, তাই না? পড়াশোনা তো ধরেন একটা গতানুগতিক ব্যাপার, পড়াশোনার পাশাপাশি একটা ক্রিয়েটিভ সাইড থাকা উচিত, তাহলে ব্রেনের হয় কি ওই ব্রেনের এক্সারসাইজটা ভালো হয়। প্রত্যেকে এদের সে গান গাবে, নাহলে সে ছবি আঁকবে, নাহলে সে কার্টুন আঁকবে, নাহলে সে একটা কিছু করবে, ক্রিয়েটিভ একটা কিছু তাকে করতেই হবে, তাহলে কিন্তু তার পড়াশোনাটা ভালো আগায়। তো এই দিক থেকে চিন্তা করলে মানে কার্টুনটাকে আমি মনে করি সবচেয়ে ইজি আর কি। আমি তো মেয়েদেরকে বলি যে একটা নিউজ পেপার আর একটা এ4 সাইজ কাগজ আর একটা বল পেন্ট হলেই তুমি একটা কার্টুন রেডি করে ফেলতে পারো, মানে নিউজ পেপার থেকে আইডিয়াটা নিয়ে তুমি এঁকে ফেললা। আর মেহেদী একটু আগে যেটা বললো, যখন কার্টুনের বিষয়টা খুব জটিল হয়ে যায়, হয়তো ভাবতেছি আমি জিনিসটা প্রকাশ করাটা করলেও পাঠকেরা ধরতে পারবে না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ওটাকে কমিক্স ফরম্যাটে নিয়ে যাই, জিনিসটাকে বড় করে দিই, ভেঙে ভেঙে প্রকাশ করি, তাহলে জিনিসটা ইজি হয়ে যায় অনেক সময়। এই কারণে ধারাবাহিকভাবে আমরা যেটা দেখি, জি, মানে আমরা প্যানেল ওয়াইজ ভাগ করে ফেলি আর কি, তাই না? তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। একটা কঠিন জিনিসকে আমি ভেঙে ছোট করে দিলাম, বড় করে দিলাম, তার জন্য বুঝতে ইজি হইলো আর কি। যেটা আমি একটু আগে বললাম, একজন কার্টুনিস্টের জার্নি অনেক দীর্ঘ। এখন সে একটা কার্টুন আঁকলো, সে একটা কার্টুন স্ট্রিপ আঁকলো, সে কমিক্স আঁকলো, সে গ্রাফিক নোভেল আঁকলো, এবং তারপরে সে অ্যানিমেশনে গেল, এবং এই লেভেলগুলি তাকে পর্যায়ক্রমে পার হয়ে আসতে হবে আর কি।
এবং পার হয়ে আসতেছে। যে আমি একটু উন্মাদের সেই মানে প্রচ্ছদটার কথা যদি বলি, এইটা সম্পর্কে একটু যদি শুনি। উন্মাদের প্রচ্ছদ তো ধরেন আমাদের আমরা বেশিরভাগ মেহেদি আঁকে এখন। আমাদের যেটা মনে আছে যে আমরা যেহেতু বিপ্লবের প্রসঙ্গ আসলো, আমাদের এরশাদ আমলে যখন এরশাদ ফল করলো, তখন আমরা এক রাতে ডিসিশন নিলাম যে কালকেই আমরা একটা ম্যাগাজিন বের করবো, ওটার দাম হবে 5 টাকা, 16 পৃষ্ঠার ম্যাগাজিন। নর্মালি তো ম্যাগাজিন হচ্ছে আপনার 64 পৃষ্ঠার, কিন্তু সেটা আমরা 16 পাতার একটা ম্যাগাজিন আমরা ওই রাতারাতি করে ফেললাম। কভারটা শিশির বুদ্ধ এঁকেছিল, আমাদের শিশির ভট্টাচার্য, তার একটা ফেস নিয়ে একা, না সরি সুলতানুল ইসলাম এঁকেছিল, শিশিরের ক্লাসমেট। অসাধারণ একটা কভার এসেছিলো, আমরা 5 টাকা দাম। পরের দিন আমরা একটা মার্কেটে ছাড়ি, এবং আপনি বিশ্বাস করবেন না, ওই 2 দিনের সমস্ত ম্যাগাজিন শেষ। এটা একটা মানে এটা কভারটা যে একটা ফ্যাক্টর, এটা দিয়ে বোঝা যায় আর কি। ওইটা বোধহয় 16.5 মানে নাম্বার, সংখ্যাটা ছিল 32 নম্বর সংখ্যা, তার আগের সংখ্যাটা, তো আমরা ওটার নাম দিয়েছিলাম 32.5, মানে যেহেতু মাঝখানে একটা বেরোচ্ছে সেই জন্য আর কি। এই যে তরুণ প্রজন্মরা যে আগ্রহ হচ্ছে, সেক্ষেত্রে কার্টুন করার জন্য তার মধ্যে আসলে কি কি সে জেনে বুঝে আসতে হবে তাকে একজন কার্টুনিস্ট হওয়ার জন্য? আচ্ছা, যদি পলিটিক্যাল কার্টুন বলেন, যেটা আমরা এখন দেখছি, পলিটিক্স সম্পর্কে ধারণা থাকলেই চলবে। এখানে একটা জিনিস আমরা বারবার বলা হচ্ছে না, সেটা হচ্ছে যে এখানে ড্রয়িংয়ের চাইতে আইডিয়াটা মুখ্য। মানে অনেকে হয়তো ভাবতে পারে যে খুব দুর্দান্ত ড্রয়িং না হলে হবে না। যেমন আমার অসম্ভব প্রিয় কিছু কার্টুনিস্ট আছেন, যেমন একজন 1971 সময় অনেকে গেছেন ইন্ডিয়ান কার্টুনিস্ট আবু আব্রাহাম, তার কাজ কিন্তু খুবই সিম্পল। বা মালয়েশিয়ান একজন কার্টুনিস্ট আছে, কার্টুনিস্ট লাট, মানে সো সিম্পল, মানে এমন না যে বাজে ড্রয়িং, আমি বলছি চাইল্ডিশ টাইপের। তো গ্যারি লার্সন বা সার্জিও অ্যারাগোনাস, অনেক বিখ্যাত আর্টিস্ট আছেন। সো কেউ যদি ভাবে যে খুব পেন্টিং বা খুব হাই এন্ড ড্রয়িং লাগবেই, ব্যাপারটা এমন না। কিন্তু তার পলিটিক্স সম্পর্কে একটা ক্রনোলজিক্যাল হিস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। এবং যদি আপনি পেশাগত দিক থেকে বলেন, এটা কিন্তু শুধু বাংলাদেশে না, যদি ইন্টারন্যাশনাল আঁকে ইত্যাদি আঁকে, এটা কিন্তু অ্যাজ প্রফেশন। যেমন আমি তো ফুল টাইম প্রফেশনাল, যদিও আমার ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা, আমি তো কার্টুনিস্ট হিসেবেই আমার জীবন কাটাচ্ছি, ফুল টাইম কার্টুনিস্ট। সো এটাও কিন্তু খুব ভালো একটা অপশন। এবং কেউ যদি অন্য লাইনে যায়, যেমন যেটা বললেন যে অ্যানিমেশন বা গেম ডিজাইন বা ইত্যাদি বা কমিক বুক, এটার স্কোপটা আরও অনেক বড়। ইন্টারন্যাশনালি ভাবলে তো কথাই নেই। তো এটা আমার মনে হয় আসা উচিত আর্টিস্টদের, আরও মানে ইয়াংদের। জি জি। আর এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক পোর্টাল বা অনেক কিছু দেখতে পাচ্ছি। সেই সম্পর্কে স্যারের মন্তব্য শুনবো, যে আগ্রহের জায়গা বা তরুণদের কাজের অনেক জায়গা তৈরি হয়েছে, সে সম্পর্কে একটু। না, কার্টুনিস্ট এখন একটা পেশা। একটা ডেইলি পত্রিকা একজন কার্টুনিস্ট যখন কাজ করে, তার পথটা কিন্তু হয় অ্যাসিস্ট্যান্ট এডিটরের সমাপর্যায়ে। সো কার্টুনিস্ট যখন একটা পেশা, সে চাইলে সে কার্টুন আঁকতে পারে, সে কমিক্স আঁকতে পারে, সে কার্টুন স্ট্রিপ আঁকতে পারে, অনেক কিছুই করতে পারে, তাই না? তরুণদের আগ্রহ আছে। আমি যেটা ফিল করি, আমি যেহেতু একটা ম্যাগাজিনের 46 বছর ধরে আমি একটা ম্যাগাজিন চালাচ্ছি, আমি তো দেখি তরুণরা আগে যেমন ধরেন আমরা, এটা একটা খুব ইন্টারেস্টিং, আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা কী আঁকতাম? আমরা আঁকতাম কলা, পেঁপে, আম, এগুলি আঁকতাম। তারপরে যখন আরেকটু বড় হইলাম, আরেকটু বড় যখন হইলো, তখন সবাই আঁকতো কি নদী, নৌকা পাল তুলে যাচ্ছে, পিছনে গাছ, নারকেল গাছ। তারপর যখন আরেকটু বড় হইলাম, তখন আমরা আঁকলাম কি শহীদ মিনার, স্মৃতিসৌধ, এই ধরনের প্যাটার্নগুলি। কিন্তু এখনকার বাচ্চারা আমার কাছে তো আসে, তারা আঁকতে চায়, কার্টুন আঁকতে চায়, তারা কমিক্স আঁকতে চায়। মানে এই জাম্পটা অনেক বড় একটা জাম্প আর কি। তা গার্জিয়ানরা কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে আসে যে আমার ছেলে কমিক্স আঁকবে, কার্টুন আঁকবে। তো এটা খুবই একটা বড় ব্যাপার না? কারণ এই যে আগে যেগুলো আমরা এঁকে এসেছি, এগুলি কিন্তু খুব একটা কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা? কমিক্সটাই কাজে লাগবে। এই যে মেহেদির একটা প্রকাশনী আছে, ঢাকা কমিক্স, এখান থেকে কমিক্স বের হয়, প্রতি মাসেই কমিক্স বের হয়, খুবই জনপ্রিয় বাংলা কমিক্স। কারণ সারা পৃথিবী কিন্তু মেহেদি তো গ্রাফিক নভেলও করে। যেমন আমি গ্রাফিক নভেল পড়াই ইউনিভার্সিটিতে, সারা পৃথিবীতে কিন্তু গ্রাফিক নভেলের রেনেসাঁ যুগ চলতেছে বলা হয়ে থাকে আর কি। তো সেই রেনেসাঁ যুগের আমরাও এখন অংশীদার। আমরা এখন কমিক্স বের করতেছি, আমরা এখন গ্রাফিক নভেল বের করতেছি বাংলাদেশে। এটা কেন সম্ভব হচ্ছে? তরুণরা আগে আসে দেখি, তরুণরাই কিন্তু আঁকতেছে। মেহেদির যত আর্টিস্ট আছে সবই ইয়াং কার্টুনিস্ট, তারাই কমিক্স আঁকতেছে। জি, আরও শুনবো। আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কার্টুনের আরও গল্প নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন যে বিষয়টি শুনবো, এবারে কার্টুনগুলোতে আমরা দেখেছি স্পিচ ফ্রিডমের চাইতে আমরা রাষ্ট্রের কাঠামো সংস্কারের দিকটাকে আমরা বেশি ফোকাস হতে দেখেছি। এই প্রসঙ্গে একটু মেহেদি হক আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, এবারের এক্সিবিশন দেখলে আপনি দেখবেন যে সবাই যে একটা টিম হিসেবে কাজ করেছে এমন না, যে যার মতো করে ইন্ডিভিজুয়ালি করেছে, কিন্তু মূল সুরটা যেন একই, যে আমরা একটা চেঞ্জ চাই, একটা সংস্কার হোক, এবং যা চলছে এটা চাচ্ছি না, এবং এই দমন পীড়ন, ভয় ইত্যাদি চাচ্ছি না, সবই একই। এবং ইয়ুথদের ভাষা যে কার্টুন বা কার্টুনে যে তারা অনেক কমফোর্টেবল। কারণ ইন্টারেস্টিং একটা আমাদের অবজারভেশন হচ্ছে যে
এমনিতে কিন্তু প্রচুর মিম শেয়ার হয়, মিমস, রিলস ইত্যাদি, কিন্তু যখন এই ইয়াংরাই একটা প্রতিবাদ করতে গেল তখন কিন্তু আবার সেই পুরনো যে পলিটিক্যাল কার্টুন, হ্যাঁ, ওইটাকে কিন্তু আবার তারা নিয়ে আসলো সামনে। এবং আপনি দেখবেন সবই ডিজিটাল মিডিয়া দিয়ে আঁকা, বা একটু ধরনটা একটু খুবই কাটিং এজ, মানে একদম মডার্ন এই টাইপের। হ্যাঁ, তো এই সংস্কারের ব্যাপারে তাদের ভাষাটাও কিন্তু একটু আপডেটেড, একটু অন্যরকম। এবং আপনি যদি শুধু কার্টুন তো না, এখানে যে র্যাপ সং হয়েছে বা অন্যান্য যাই দেখবেন যে খুবই এটা কনটেক্সচুয়াল এবং খুবই লোকাল বা কারেন্ট কিছু জার্গন আছে এখানে, বা অন্য ধরনের কথাবার্তা আছে। তো আমি মনে করি যে পুরোটা মিলে যে যার মতো করে বলেছে, কিন্তু কোথায় যেন সুরটা আবার একই, যে আমরা একটা, অনেকে বলছে বাংলাদেশ 2.0, হ্যাঁ, বা সংস্কার বা নতুন বাংলাদেশ, মানে সবাই একটা নতুন আশা দেখতে চাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে, যে আগেরটা চাচ্ছি না, এমন একটা বিষয় ছিল। এটা খুবই আমাকে খুবই মানে মুভড করছে বলবো আমি আর কি। জি, আমরা যে দেখতে পেলাম জেনারেশন জেড বা জেন জি যেটা বলছি আমরা, এই যে তারা এই রাষ্ট্রের সংস্কারের জন্য যে কাজগুলো করলো, এখন এই পরবর্তী আসলে কাজগুলো কি ধরনের হবে, বা এই ধরনের কোনো দিক নির্দেশনা আছে কিনা তাদের? দিক নির্দেশনার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে পলিটিক্যাল কার্টুনের কিন্তু একটা ট্র্যাজেডি আছে। সেটা হচ্ছে যে আজকের পলিটিক্যাল কার্টুন কালকে কিন্তু মজাটা নষ্ট হয়ে যায়। নর্মাল ডেইলি পত্রিকা, যেটা নর্মাল লাইফে আমরা যখন কার্টুন দেখি, আজকে একটা কার্টুন বেরোলো হাসিনাকে নিয়ে, কালকে কিন্তু এটার ভ্যালু থাকে না, শুধু গ্রাফিক্যাল ভ্যালুটা থাকে। কিন্তু এই যে আমাদের এতগুলি পলিটিক্যাল কার্টুন আমরা আঁকলাম, এই যে আমাদের বাচ্চা ছেলেরা সব আঁকলো, এইটার কিন্তু ইয়েটা নষ্ট হচ্ছে না, তাই না? এটা কিন্তু ধারাবাহিকভাবে চলতেছে, যে প্রতিদিন হাজার হাজার লোক আসতে, দাঁড়ানোর জায়গা নেই, এত ছেলে পেলে আসতেছে। কাজে মনে হচ্ছে যে এই ব্যাপারটা বদলে গেছে। কাজে এখানে দিক নির্দেশনাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই আমাদের এই বিপ্লবের কারণে, বিদ্রোহের কারণে এই ধরনটাই বদলে গেছে। তো এটা একটা, আমার মনে হয় একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আর কি, যে পলিটিক্যাল কার্টুন আসলে ওই পলিটিক্যাল কার্টুনের ট্র্যাজেডিটা ভেঙে গেছে, এটা চলবে, পলিটিক্যাল কার্টুন চলবে, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, এটা আমার মনে হয় আর কি। মানে তাদের যে এক দফা এক দাবি ছিল সেটা তো পূরণ হলো, পরবর্তীতে তারা এই ধারাবাহিকতায় বজায় রাখবে কিনা, যে কোনো অন্যায় বা যে কোনো, এটাও থাকবে। তরুণরা একটা, আমরা তো সবাই একটা ভিতরে ভিতরে একটা গিয়ার আপ হয়েছি, তাই না? আমরা একটা দাবি করলে দাবি সেটা সবাই মানতেছে, শুনতেছে, ছাত্রদের কথাবার্তা সবাই শুনতেছে, আমাদের দুজন উপদেষ্টাও, ছাত্র উপদেষ্টাও আছে, সবাই কিন্তু তাদের কথা শুনতেছে। তো আমি দেখি এবার তারুণের ভিতর থেকে আমরা একটা দেশটাকে ঠিক করতে পারি কিনা, তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে, এটা তো হইতেই পারে। এখানে আমার একটা ছোট্ট জিনিস যোগ করার আছে, যদি সময় থাকে, সেটা হচ্ছে যে একটা জিনিস তরুণদের মাথায় রাখতে হবে, যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে লড়াইটা কিন্তু সবসময় অন্যায়ের বিরুদ্ধে, কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে না। এবং সে অন্যায় যে কেউই করতে পারে, হয়তো আজকে যে খুব ভালো মনে হচ্ছে সেও তো তার পদস্থলন হতে পারে। তখন কিন্তু সতর্ক করার দায়িত্ব কার্টুনিস্ট, শিল্পী, লেখক যারা আছেন তাদের। মানে আমাদের অনেক সময় হয় কি, একটা সময় যাকে আমার পছন্দ তার অনেক কিছু কিন্তু আমি না দেখার ভান করি বা একটা ডিনায়ালে থাকি, কারণ আমি চাচ্ছি উনি থাকুক। যেই সমস্যাটা গত সরকারে আমরা দেখেছি, যে অনেকে খুবই বুদ্ধিমান, বিবেক সম্পন্ন মানুষ, কিন্তু তারপরে যেহেতু আমি তাকে পছন্দ করি, আমি না দেখার ভান করছি। তো এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকাটা জরুরি, নইলে হিস্ট্রি আবার রিপিট হতে পারে। এইটা আমার প্রশংসা সূচিত কোনো কার্টুন হয় কিনা, হয় না, পক্ষে আসলে আমার মতে হয় না। এটা কাজে তাদেরকে সতর্ক থাকতে হবে। কার্টুনিস্টদের জন্য আবার তাদেরকে নিয়ে কার্টুন আঁকা শুরু করে, তখন তারা একটু বিপদে পড়তে পারে। কাজে তাদেরকে ওইভাবেই কাজ করতে হবে। জি, মেহেদী হকের একটি নতুন কার্টুন আমি জানি যে তৈরি হয়েছে, সেই সম্পর্কে একটু শুনবো। আমরা তারেক জিয়াকে নিয়ে একটি কার্টুন আমরা দেখেছি। এটা একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, যে আমি একটা কার্টুন এঁকেছিলাম যে তারেক জিয়া নিয়ে আর কি আবার ব্যাক করছেন বা এরকম, কারণ এই সরকার পতনের পরই আমরা প্রথমবারের মতো তার একটা ভিডিও টিভিতে দেখতে পাই, এবং এর আগে হচ্ছে ইউটিউবে বা অন্যান্য অনলাইন মাধ্যমে দেখেছি। তো এটার ব্যাপারটা ছিল যে টিভি থেকে উনি আসলে বের হয়ে ফাইনালি ল্যান্ড করতে যাচ্ছেন, কারণ সামনে একটু বেটার সিচুয়েশন আসতে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে রেফারেন্সটা ছিল একটা দ্য রিং নামে একটা মুভি আছে জাপানিজ, ওটা একটা স্ক্যারি মুভি, যে টিভি থেকে একটা ক্যারেক্টার বের হয়ে আসে, তো ওইটার রেফারেন্সে করা। তো এটার যেটা খুব ইন্টারেস্টিং যেটা হলো যে উনি স্বয়ং এটা শেয়ার করেছেন এবং বলেছেন যে আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছি, এবং কার্টুন উইচ ইজ গুড, মানে উইচ ইজ এ স্মার্ট মুভ আমার, আই মাস্ট সে, যে এটা করলে যদি এমন হয় যে এটা রিয়েলি যদি পলিটিশিয়ানরা এটা মিন করেন এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গায় যান, এটা কার্টুনিস্টদের জন্য অবশ্যই ভালো, মানে এটাকে বাজে বলার কোনো অপশন নাই। এবং সেই ক্ষেত্রে আমাদেরও এটা একটা আমরা চ্যালেঞ্জ ফিল করি, যে তাহলে কিভাবে করলে জিনিসটাকে হচ্ছে তাকেও চ্যালেঞ্জের মধ্যে ফেলা যাবে। মানে আমার মনে হয় এইটা বরঞ্চ হেলদি একটা প্র্যাকটিস হতে পারে, মানে এতে করে মানে সে নিজেকে সংশোধন করলো, বা সেটা হলে তো খুবই ভালো। উনি ওই যে যেটা যে মোরারজি দেশাই নিয়ে বললেন আসলান হাবিব, যে ওনারটা উনি আটকে রাখতেন, বা এমনও ছিল যে খুবই বিখ্যাত একজন কার্টুনিস্ট
উনি হচ্ছে ডেভিড লো, উনি নাইটহুড পেয়েছিলেন, স্যার ডেভিড লো, ইউকে কার্টুনিস্ট। তো এটা হচ্ছে যে ওই সময় যে চার্চিল ছিলেন তখন প্রধানমন্ত্রী, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। তো উনি হচ্ছে কোনো কার্টুন যদি তাকে নিয়ে কোনো কার্টুন না থাকে, সে ফোন দিত যে আপনি আঁকেন নাই, তাহলে কি আমার কি সব ঠিক হয়ে গেছে, আজকে আমার কোনো কার্টুন নাই কেন, এবং অরিজিনাল কপিগুলি চাইতো যে আমাকে দিবেন। ওটা কিন্তু তার অ্যাগেনস্টই আঁকা। সো এই প্র্যাকটিসটা তো গুড প্র্যাকটিস যদি এটা রিয়েলি ফেরত আসে। হ্যাঁ, এবং আমরা যদি পুরোনো সময় দেখি, প্রচুর কিন্তু আপনি যেটা বললেন যে পত্রিকায় অনেক ধরনের কার্টুন আমরা দেখতাম, এবং এটা নিয়ে এমন কোনো সমস্যা হয়েছে আমরা শুনিনি, কিন্তু এটা সংকুচিত হয়ে গিয়েছিল। এবং এখন একটা বিস্ফোরণ বা একটা ওই যে বাঁধ ভাঙা একটা ব্যাপারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আশা করি যে সবসময় তো আর এতটা উচ্ছ্বাস, এত কার্টুন হবে না, কিন্তু আগের প্র্যাকটিসটা কিছুটা যদি ফেরত আসে এই উপলক্ষে, এটাই অনেক বড় পাওয়া। জি, এবং আমরা দেখলাম আপনার কথা থেকে আমরা এবং পুরো আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কার্টুনিস্টদের প্রচুর পড়ালেখা এবং অনেক কিছুর বিষয়ে তাতে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা তাহলে যদি বলি কার্টুন এইটা নিয়ে শিক্ষা নিবে মানুষ, আমরা জানলাম যে একটি জায়গায় একটি একাডেমিকভাবে পড়ালেখা করা হয়, তার বাইরে যদি আমরা যদি বলি যে শেখা বা কর্মশালা, সেই বিষয়টি কিভাবে আপনারা দেখেন? আমরা তো আসলে আমাদের মেহেদী হক, তাদের যে একটা ঢাকা কমিক্স আছে, ওখানে কিন্তু তারা কোর্স করায়, বা ইয়াং ছেলেদের যারা আগ্রহী তাদেরকে কোর্স করায়, কমিক্স আঁকা, কার্টুন আঁকা শেখায়, কীভাবে আঁকতে হবে, এই জিনিসগুলি শেখায় আর কি। আর আমাদের এমসিটি ডিপার্টমেন্টে আমাদের একটা কোর্স আছে, ওইখানে আমি গ্রাফিক নভেল পড়াই। কিন্তু গ্রাফিক নভেল পড়তে হলে আপনাকে ওই কার্টুন থেকেই আসতে হবে, যে ধারাবাহিকতাটা ওইটা আসতে হবে আর কি। তো আমার যেটা মনে হয় এখন যেটা হওয়া উচিত, প্রত্যেকটা আর্ট ইনস্টিটিউটে একটা কার্টুনের কোর্স খোলা উচিত আর কি। কারণ যেহেতু এটা একটা মাধ্যম হয়ে গেছে অলরেডি, এবং খুবই এফেক্টিভ মাধ্যম আর কি। তো এটা হওয়া উচিত আর কি। যেটা মেহেদী একটু আগে বললো যে নিক্সনের কথা মনে বললো, প্রেসিডেন্ট নিক্সন, তাকে নিয়ে কার্টুন যেন কি আঁকতো, প্রতিদিন সকালে তাকে নিয়ে কার্টুন আঁকা হতো। ডেভিড লো বোধহয় না, তোমার ডেভিড লোই বোধহয়, উনি হতে পারে। হ্যাঁ, তো উনি একদিন বলছিলেন যে আমি আমার সকাল ডেভিড লোকে দিয়ে নষ্ট করতে চাই না, মানে আমাকে ভালো হইতে হবে আর কি। তো ব্যাপারটা ইন্টারেস্টিং যে আমি ডেভিড লো দিয়ে আমার সকাল নষ্ট করতে চাই না। জি, আমাদের সময় শেষ। আমাদের খুবই সংক্ষেপে সার্বিকভাবে শেষ কথা শুনতে চাই স্যার আপনার কাছ থেকে। না, শেষ কথা হচ্ছে যে যারা ইয়াং, তাদেরকে আমি একটু আগে বলছি, মানুষ ক্রিয়েটিভ প্রাণী, পড়াশোনা তো করবেই, পড়াশোনার পাশাপাশি সে কোনো একটা ক্রিয়েটিভ কাজ করবে। যেহেতু আমি নিজে কার্টুনিস্ট, কমিক্স আঁকি, মেহেদীও কার্টুনিস্ট, কমিক্স আঁকি, আমরা চাই যে কমিক্স আঁকতে পারে, কার্টুন আঁকতে পারে, কিন্তু এটাই সবচেয়ে সহজ মাধ্যম। সহজ মিনস ইজি মাধ্যম আর কি, খুব জটিল কিছু লাগে না আঁকার জন্য, সাদা কাগজ, কলম আর একটা নিউজ পেপার। মেহেদী হক, তরুণদের জন্য কি বলার আছে? তরুণদের জন্য অলরেডি যেটা বললাম। আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা সমস্যা হচ্ছে আপনি কত ভালো, সেটা একটা কাউন্টেবল ব্যাপার আছে, লাইক, শেয়ার ইত্যাদি। তো ওইটার জন্য না একে নিজের জন্য আঁকা, আমি যেটা মনে করি, কারণ হয় না যে ট্রেন্ডে কোনটা পপুলিস্ট বেশি হবে, পপুলার হবে, এইটা একটা টেন্ডেন্সি এসে যায়, কারণ আমরা তো হিউম্যান। দেখা যায় যে যেটা বেশি মানুষ পছন্দ করছে আমি ওই দিকে চলে যাই, কিন্তু তারপরে বারবার নিজেকে জিজ্ঞেস করা যায় আমি যেটা করেছি এটা সঠিক কিনা, মানে এটা কি সঠিক নাকি অন্যদের দ্বারা বায়াসড হয়ে আমি বেশি প্রচার পাওয়ার জন্য করেছি। এই জায়গাটা একটু মনোযোগ, যেটা কঠিন, এত সহজ না, এটা একটু মনোযোগ রাখতে হবে, এটাই, আর কিছু না। জি, অশেষ ধন্যবাদ আপনাদেরকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, এই কার্টুনের মাধ্যমে আমরা বিপ্লব দেখলাম, বিদ্রোহ দেখলাম, এবং তার তরুণদের যে আন্দোলন ছিল সেটার আমরা একটা বড় বিজয় দেখেছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। শুভরাত্রি।